নমস্কার। আজকে আরেকটা রোববার আর আমি চলে এসেছি আমার লেখা আরেকটি ভয়ের গল্প নিয়ে। এই গল্পটা আমি বহু বছর আগে লিখেছিলাম, তবে আমার লেখা গল্পগুলোর মধ্যে আমার নিজের খুব প্রিয় একটি গল্প। আপনারা শুনে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের গল্পটা কেমন লাগলো। গল্পের নাম চিলেকোঠার বাথরুমে। বছর কুড়ি আগেকার কথা। তখনও আসানসোল শহর হয়নি, অলিগলিতে এত হোটেলের ভিড়ভাড় বাড়েনি, জিটি রোডের দুপাশ ঘিরে এত দোকানপাটও গজিয়ে ওঠেনি। তাই দরকার বিশেষে ওইদিকে যেতে হলে থাকার ব্যবস্থা আগে থেকে করে না গেলে নেহাত অসুবিধায় পড়তে হতো। তা হলেও তাই, একদিনের নোটিসে অফিস থেকে অফিসের গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হলো আসানসোল। সন্ধে 6টায় বেরিয়ে রাত 9টার মধ্যে পৌঁছে গেলাম। কলকাতার দিল্লি হাইওয়ের অবস্থা তখন খুব যে ভালো ছিল তা নয়, খানাখন্দে ভর্তি। তারপর বর্ধমানের কিছু আগে নাকি চোর ছিনতাইয়ের পালা বেড়েছিল। রাস্তায় ইট পাটকেল কাচের টুকরো এসব ছড়িয়ে রেখে গাড়ি বা বাস দাঁড় করিয়ে যা আছে সর্বস্ব নিয়ে নিত। আমার কাছে লাগেজ ছিল নামমাত্র, ওই একটা সাইড ব্যাগ আর দুটো জামা, দুটো প্যান্টের একটা টওয়েল। অফিস থেকে বেরিয়ে একবার বাড়ির সামনে দাঁড়িয়ে ওইগুলো জাস্ট ব্যাগে গুঁজে নিয়েছিলাম। তারপর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ডাঁয়ে ঘুরে দিল্লির পথ ধরলাম। তা সে রাস্তা যতই খারাপ হোক, আমাদের ড্রাইভার ছিল মাধব, তো সে দিব্যি টেনে দিয়েছিল। আর গাড়ি মানে এখনকার শৌখিন গাড়ি তো নয়, হিন্দুস্তান মোটরসের সাদা অ্যাম্বাসেডর। রাস্তা খারাপ হলেও তাকে ঠেকিয়ে রাখে সাধ্যকার। শক্তিগড় ক্রস করে একটু চোখ লেগে গেছিল আমার। খালি রাস্তায় অন্ধকারে গাড়ি হেডলাইট আর আলো যদ্দূর যায় ততদূর তাকিয়ে আর কাহা তক বসে থাকা যায়। ড্রাইভারের সাথেও গল্পগুজব করার একটা লিমিট আছে, সাংসারিক চিন্তার কথা তো আর তাকে বলা যায় না। তাই নেহাত অনন্যপায় হয়েই চোখ বুঝেছিলাম। তন্দ্রা কাটলো গাড়ির একটা হ্যাঁচকা ব্রেকে। পেছনের সিট থেকে প্রায় ছিটকে মাথাটা লাগলো সামনের সিটে। বিরক্ত হয়েই জিজ্ঞেস করলাম, আরে কি হলো মাধব? আরে কিছু না হিসাব, মাধব বলল। এক কুত্তা এসে গেছিল সামনে। কিছু হলো নাকি? আমি একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। মনে হচ্ছে গেছে, মাধব বলল। মাধবকে বকাবকি করে লাভ নেই খুব একটা, যা অন্ধকার রাস্তা এমন হতেই পারে। শুধু বললাম, তা একটু সাবধানে চালাও। যেহেতু আসানসোলের থাকার কোনো জায়গা ঠিক করা ছিল না, তাই বড়কর্তা চেনা একজনের বাড়িতে থাকার ব্যবস্থা হলো। বাড়িটা রাধানগর অঞ্চলে, ছিন্নমস্তা পুকুরের ঠিক পাশে। ঠিক পাশে বলাটা অবশ্য ভুল হবে, পুকুরের ডান পাশ ঘিরে একটা ইটের রাস্তা চলে গেছে। বাড়িটা রাস্তার ওই পাশে। দোতলা বাড়ি, সামনে পাঁচিলে আর জবা ফুলের গাছ। একটু দূরে আরও কটা বাড়ি। পুকুরের আর এক কোণে একটা খুঁটিতে একটা ইলেকট্রিক বাল্ব জ্বলছে। আলো বলতে শুধু এই। ঘন অন্ধকার রাতের নিস্তব্ধতা কেটে যখন অ্যাম্বাসেডার বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো, তখন গৃহকর্তা এক গাল হেসে নিজে নিচে এসে গেট খুলে দিলেন। বাড়িটা দোতলা, নিচে দুটো ঘর, বাড়ির বাইরে দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। তা দোতলায় গ্রিল ঘেরা একটা বারান্দা, যেখানে দাঁড়ালে ছিন্নমস্তার পুকুরটা দেখা যায়। বারান্দার পাশে একটা ঘর, ওপাশে ছাদ। এই ঘরে আগে নাকি একজন ভাড়াটে থাকতেন, মাসখানেক হলো অন্যত্র চলে গেছেন। আমি অবশ্য গিয়ে বসলাম নিচের ঘরে। গৃহকর্তার নাম মৃণাল ভৌমিক, আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ। টাক মাথা, কানের আর মাথার পেছনে কাঁচা পাকা চুল, দাড়ি গোঁফ কামানো, চকচকে কাল, চোখে কালো ফ্রেমের চশমা, আমুদে মানুষ। দুজনের জন্য 2 কাপ চা এনে টেবিলের ওপর রেখে বললেন, বুঝলেন মশাই, আপনার কপালটাই খারাপ। আমার স্ত্রী 2 দিন হলো দেওঘর গেছে তার বোন আর বোনপোর সাথে। সে যদি থাকতো তাহলে তার হাতের রান্না খেয়ে দেখতেন আপনার আসানসোল আসা সার্থক হতো। অবশ্য ঘটি রান্না আপনার চলে তো? আমি হেসে জবাব দিলাম, আমিও এদিকেরই মানুষ। বাহ বাহ বলে খুব জোরে উৎসাহ প্রকাশ করলেন মৃণালবাবু। আরে বুঝলেন মশাই, বাঙালদের রান্না আমার মোটে পোষায় না। সব জিনিসে খালি ঝাল, বললে আবার রেগে যায়। বলে নাকি তারাই শুধু রান্নার মর্ম বোঝে, আমরা শুধু মিষ্টি খাই। আমি হেসে বললাম, তা কথাটা কি একেবারে মিথ্যে? ডাল হোক কি মাছের ঝোল, কয়েক দানা চিনি কি আর পড়ে না নিয়ম করে আমাদের রান্নায়? ওরে বাবা, বললেন মৃণালবাবু, আপনি যে দেখি মশাই ডিপ্লোম্যাটিক মানুষ। আপনার সহধর্মিণী কি ওপারের? আগে, আমি হাসলাম। ঠিক ধরেছি,
বলে মৃণালবাবু লাফিয়ে উঠলেন। এই জন্যই তো সাপোর্ট করছেন বাঙাল কুইজিন। তা ভালো, তা ভালো। বাঙালি বলুন আর ঘটি, আজ রাতে কিন্তু শুধু ডিমের ঝোল আর ভাত চলবে তো? আমি বললাম, আপনি আবার ব্যস্ত হবেন কেন? মাধবকে দিয়ে বরং সবার জন্য কিছুটা আনিয়ে নি না। আরে ধুর, বললেন মৃণালবাবু, ব্যস্ত হবার কি আছে? দুটো ভাত আর ডিমের ঝোল, এতে আবার পরিশ্রম হয় নাকি? আপনি একটা কাজ করুন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। আচ্ছা, আপনার থাকার ব্যবস্থা করেছি উপরের ঘরে, আপনার ভয় লাগবে না তো? আমি হেসে বললাম, ভয় লাগার কোনো কারণ আছে কি? কি জানি মশাই, বললেন মৃণালবাবু, আগে যে ভাড়াটেটি ছিল সে তো ভয়ই পেয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আমরা একা মানুষ, আমি আর আমার স্ত্রী, এক ছেলে বাইরে পড়াশুনো করে। দোতলাটা ভাড়া দিই যাতে একটা মানুষ থাকে, বিপদে আপদে কাউকে পাওয়া যায়। নয়তো দেখছেন তো এ পাড়া, মৃত্যুপুরী। এতক্ষণ যে আছেন, কোনো আওয়াজ পেয়েছেন? তা সব ভাড়াটেই কি ভয়ের কারণে থাকতে চায় না নাকি? সব, বললেন মৃণালবাবু। কিসের যে ভয়? অথচ আমি বা আমার স্ত্রী তা ধরুন প্রায় 20 বছর হয়ে গেল তো এখানে আছি। এখন তো যাও বা বাড়িঘর আছে, আগে তাও ছিল না। আমরা বলতে নেই কখনো কোনো ভয় পাইনি। মৃণালবাবু বড় গণ্ডগোলের কথা বললেন। কোথায় সারাদিন খাটাখাটনি করে রাতে ডিমের ঝোল আর ভাত খেয়ে ঘুমোবো, তা না, এদিক সেদিক আওয়াজ শুনেই চমকে উঠতে হবে সারা রাত। অথচ কথাটা ভদ্রলোককে বলাও যায় না। তার আর তার স্ত্রীর শয্যায় আমি যদি উঠে তার সাথে শুয়ে থাকি রাতে, সেটা বড় ভালো দেখায় না। অগত্যা বলতে হলো, ও কিছু না, আমি ক্লান্ত মানুষ, শুয়েই ঘুমিয়ে পড়ব। অল রাইট দেন, মৃণালবাবু বললেন, আপনি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসুন নিচে, আমি ডিনারের ব্যবস্থা করছি। ওপরে যাওয়ার সিঁড়িটা বাড়ির বাইরের দিয়ে। বাইরে এসে রাস্তায় উঁকি মেরে দেখলাম একটু দূরে অ্যাম্বাসেডারটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মাধবের দেখা নেই। ভাবলাম মাধবকে রাতে আমার ঘরে শুতে বলবো, তাহলেই চুকে গেল ঝামেলা। আমি ভীতু নই, কিন্তু ঘুমের ব্যাঘার ঘটুক এটাও চাই না। একা থাকলে মন একটু দুর্বল থাকেই, ঘরে আরেকটা লোক শুয়ে থাকলে নিশ্চিন্ত। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গ্রিল দেওয়া বারান্দাটার আলো জ্বাললাম। বারান্দার এক কোণে জড়ো করা কিছু পুরনো আসবাব, ওই ভাঙা চেয়ার, একটা সিলিং ফ্যানের কিছু ব্লেড, একটা ছেঁড়া সোফা, এইসব। আলো জ্বলতে একটা আরশোলা শুরুত করে আবর্জনাগুলোর পেছনে ঢুকে গেল। আমি প্রমাদ গুনলাম, ভূতেরা দরকার কি, ওই একটা জিনিসই আমায় জাগিয়ে রাখবে সারা রাত। মনে মনে ভাবলাম, কাল সকালে অন্যত্র ব্যবস্থা নিতে হবে। দরজা ভেজানো ছিল, আমি আলতো করে ঠেলতে খুলে গেল। ঘরে একটা সিঙ্গেল বেড, একটা সিলিং ফ্যান, একটা চারপায়া টেবিল, এক জগ জল। টিউবটায় ধুলোর আস্তরণ পড়েছে, পাখার ব্লেডেও। বিছানা চাদরটা পরিষ্কার হলেও একটু যেন ঘাঁটা। মনে হলো দেখে যে কেউ একটু আগে বোধহয় শুয়েছিল, তার উঠে যাওয়ার পর চাদরটা ঠিক করা হয়নি। তা যাই হোক, কাঁধের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে পেছনের দরজাটা খুললাম। সামনে অন্ধকার ছাদ, ছাদের পাশে প্রান্তে একটা বাথরুম। একটু অবাক হয়ে দেখলাম বাথরুমের দরজা ভেজানো, ভেতরে আলো জ্বলছে। আমি দরজা খোলার মুহূর্তেই বালতিতে জল পড়ার আওয়াজ পেয়েছি, কিন্তু অথচ দরজা খুলতে খুলতেই সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। কেউ কি আছে বাথরুমে? মৃণালবাবু তো আর কারুর কথা বললেন না। বুঝতে পারলাম না এগিয়ে যাব নাকি মৃণালবাবুকে গিয়ে জিজ্ঞেস করব। তারপর ভাবলাম যে বসে থাকি খানিক্ষণ। প্রায় 5 মিনিট বসে থেকেও কাউকে বেরোতে দেখলাম না। তখন একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি আছেন ভেতরে? কেউ কোনো জবাব দিল না। আমি আবার ডাক দিলাম, কেউ কি আছেন? এবারও কোনো জবাব না পেয়ে আমি বাথরুমের দরজাটা ঠেলে খুললাম। অবাক ব্যাপার, বাথরুম পুরো খালি। আর শুধু যে খালি তা না, বালতি আর বাথরুমের মেঝে একদম খটখটে শুকনো। তার মানে হলো অনেকক্ষণ তো বটেই, হয়তো অনেক দিন কেউ এই বাথরুম ব্যবহার করেনি। এই হলো মানুষের দোষ, একবার যদি কিছু মাথায় ঢোকে সেটাই চলবে। নির্ঘাত মৃণালবাবুর কথাটা আমার মাথায় ঘুরছে, আর সেই জন্যই ভুলভাল ইম্যাজিন করছি। অবশ্য মৃণালবাবুর কথাটা খুব সিরিয়াসলি নেওয়ারও কোনো কারণ দেখছি না। উনি নেহাত মজাও করে থাকতে পারেন। মফস্বলের অনেক মানুষের ধারণা শহুরে মানুষরা একটু না কুঁচু হয়, তাই তাদের জব্দ করার জন্য নানা রকমভাবে অপ্রস্তুতের অবস্থায় ফেলার একটা চেষ্টা করে, কখনো কখনো ভয় দেখিয়ে। ইনিও যে তাই করছেন না সেটা বলা যায় না। তা ঠিক করলাম ডিনারের সময় এই নিয়ে কোনো কথাই বলবো না।
রাতে গরম ভাত আর ডিমের ঝোল দিয়ে দিব্যি ডিনার সারা গেল। মাধব খেয়ে উঠে বলল সে আসছে একটু সময়ের মধ্যে, হয়তো বিড়ি ফিড়ি খেতে যাবে। তাকে আমি বলে রেখেছি সে যেন আমার ঘরে মাটিতে শুয়ে থাকে। খাওয়ার পর মৃণালবাবুর সাথে একটু আড্ডা মেরে আমি শুতে চলে গেলাম। ভয় নিয়ে আর কোনো কথা তিনিও বললেন না, আর আমিও জিজ্ঞেস করলাম না। ওপরের ঘরে এসে চুপচাপ বসে রইলাম খানিকক্ষণ। কেন জানি মনটা বারবার চলে যাচ্ছিল বাথরুমের দিকে। আমি মন ঘোরানোর জন্য সামনের বারান্দায় এসে দাঁড়ালাম। সামনেই ছিন্ন মস্তার বিরাট পুকুর। হালকা চাঁদের আলোয় দেখা যাচ্ছে কুয়াশা জমাট বেঁধে রয়েছে জলের ওপর। দূরের বাল্বটা যেন একা পেরে উঠছে না এত অন্ধকারের সাথে লড়ে যেতে। হাত ঘড়ি দেখলাম, রাত 11:30। মাধব গেছে প্রায় 40 মিনিট হতে চলল। কোথায় গিয়ে মরল কে জানে ব্যাটার ছেলে। আমি খানিকটা রাগ নিয়ে এসে ঘরের বিছানায় গা এলিয়ে দিলাম। ঘরের লাইটটা জ্বালিয়ে রাখলাম। বালিশে মাথা রেখে একটা হাত চোখের ওপর আড়াল করে শুয়ে রইলাম চুপচাপ। মন পড়ে রইল কিন্তু নিঝুম নিস্তব্ধ বাথরুমটার দিকে। ঘুমিয়ে যে পড়েছিলাম সেটা বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙল দেখি খুব গরম লাগছে। মুখে হাত দিয়ে বুঝলাম মুখ ভরে গেছে ঘামে। ঘর অন্ধকার, পায়ের দিকের দরজাটা হালকা খোলা। সেই দরজার ফাঁক দিয়ে পরিষ্কার আকাশের এক ফালি দেখা যাচ্ছে। বিছানায় আস্তে করে উঠে বসলাম, একটু জল খাবো। নামতে গিয়ে পায়ে কি একটা ঠেকলো। বালিশের পাশ থেকে টর্চটা নিয়ে জ্বালিয়ে দেখলাম মাধব কখন এসে যেন শুয়ে রয়েছে পায়ের কাছে। তার পেট ঘড়ির কাঁটার মতো ওঠানামা করছে। টর্চ হাতে আস্তে করে উঠে এগিয়ে গেলাম ঘরের কোণে রাখা টেবিলের দিকে। জগটা হাতে নিয়ে কাঁচের গ্লাসে একটু জল ঢেলে খেলাম। ইচ্ছে হলো একটু চোখে মুখেও জল দিই। পেছনের দরজার দিকে এগিয়ে যেই দরজা খুলেছি সঙ্গে সঙ্গে দেখলাম বাথরুমের আলোটা নিভে গেল। আমি একটু শিউরে উঠলাম। বাথরুমের আলোটা আমি জেলে রেখেছিলাম আমার স্পষ্ট মনে আছে। দরজাটা খোলার সময়ে যে আলোটা জ্বলছিল এই ব্যাপারে আমি নিশ্চিত। আমি টর্চটা হাতে নিয়ে বেরোলাম ছাদে। বাথরুমের দিকে এগিয়ে যাওয়ার আগে ছাদের চারিদিকে আলো ফেললাম। না, কোথাও কেউ নেই। আমি আস্তে আস্তে বাথরুমের কাছে গিয়ে আলোটা জ্বাললাম, আর সঙ্গে সঙ্গে ভয়ে আমার বুকটা আঁতকে উঠল। বাথরুমের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একজোড়া ভিজে পায়ের ছাপ বাথরুম থেকে বেরিয়ে পেছন দিকে, মানে আমি যেদিকে দিয়ে এসেছি সেই দিকে চলে গেছে। আমি টর্চ ফেলে পায়ের ছাপ অনুসরণ করে আরও বিস্মিত হলাম। পায়ের ছাপ চলে গেছে সোজা আমার ঘরে অবধি। এইবার আমার বেশ ভয় করলো। মাধবকে দুবার জোরে ডাকলাম, তবে সে বেটা সাড়া শব্দ করল না। আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে নিজের ঘরের দরজা খুললাম। দেখি মাধব অচেতনের মতন ঘুমোচ্ছে। আমি খাটে এসে বসলাম। সারা গা ঘামে ভিজে গেছে। চুপ করে খানিকক্ষণ বসে থাকার পর একটা আওয়াজ পেলাম। বাথরুমে কেউ জল খুলেছে, খুব সন্তর্পণে, কিন্তু বালতির ওপর জলের আওয়াজ তাও ভেসে আসছে। এবার আমি মাধবকে জোরে ঠেলা দিলাম। মাধব, এই মাধব! মাধব ধড়মড় করে উঠে বসলো। খানিকক্ষণ চুপ থেকে বলল, জি বাবু। আমি বললাম, সেই কখন থেকে তোকে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না কেন? মাধব বলল, আমায় ডাকছেন? কোথায়? আপনি তো সেই তখন থেকে বাইরে ছাদে কোন এক মেয়ে ছেলের সাথে কথা কইতেছেন। চুপ কর বেটা! আমি ধমক দিলাম। নেশা করে এসেছিস নাকি? অফিসে রিপোর্ট করে দেবো? মাধব বেচারা ভয় টয় পেয়ে বলল, মরা বাপের কসম বাবু, নেশা আমি করি না। একটু তাম্বাকু নি, ব্যাস। সত্যি বলছি। আপনি বলছিলেন অরাতকো, আপনি এত রাতে ছাদে এসেছেন, আপনার স্বামী কিছু বলবে না তো? তো মহিলা হাসছিল, কইল সে জানতে পারলে তো কইবে। এসব কথা শুনে উচিত না ভেবে আমি কি করি, আমি কান চেপে চুপচাপ শুয়েছিলাম। বিশ্বাস করেন না আমাকে? কি বিশ্বাস করব কি করব না বুঝতে পারলাম না। মাধব যে নিখাদ মিথ্যে বলছে তাতে সন্দেহ নেই, কিন্তু আমিও যে ভয় পেয়েছি এটাও ঠিক। ভয় পেয়েছি বলেই ভুলভাল জিনিস দেখছি। আমি পুরো ব্যাপারটাকে অগ্রাহ্য করে পেছনের দরজাটা চেপে বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়লাম। রাত তখন কত হবে জানি না। আবার ঘুম ভাঙল। এইবার স্পষ্ট মেয়েলি কণ্ঠে ছাদের দিক থেকে শুনতে পেলাম কেউ একজন বলল, ওই! আমি হয়তো হ্যালুসিনেট করছি। হয়তো যতটা ভাবছিলাম তার থেকেও বেশি ভয় পেয়েছি। কোনো সাড়া না দিয়ে আমি চুপ করে শুয়ে রইলাম। দরজাটা আমি শোয়ার সময় চেপে দিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। এখন দেখলাম সেটা আগের বারের মতনই আবার হালকা ফাঁক হয়ে রয়েছে। আমি এক দৃষ্টে তাকিয়ে আছি সেই ফাঁকের দিকে।
বাইরে অন্ধকারে খুব বেশি কিছু দেখা যাচ্ছে না, শুধু পরিষ্কার আকাশের এক ফালি। প্রায় 5 মিনিট একদৃষ্টে তাকিয়ে আছি। হঠাৎ ঠিক আমার বাঁ কানের একদম পাশেই কেউ একটা মেয়েলি কণ্ঠে বলল, ওই। সঙ্গে সঙ্গে দড়াম করে পেছনের দরজাটা খুলে গেল, আর আমি লাফিয়ে উঠে বসতে বসতে দেখলাম এক ছুটে কেউ দূরের বাথরুম থেকে বেরিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি মাধবকে ধাক্কা দিয়ে তুললাম। সে উঠেই বললাম, চল তো। সে আর জিজ্ঞেস করলো না কোথায়, উঠে পড়ে আমার পিছু পিছু চলল। আমি প্রথমে ঘরের লাইটটা জ্বাললাম, তারপর ছাদে বেরিয়ে টর্চের আলোতে পুরো ছাদটা একবার ভালো করে দেখে নিলাম। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম বাথরুমের দিকে। বাথরুমের পাশে সুইচটা দিয়ে বাথরুমের আলোটা জ্বাললাম। দরজা খুলতেই ভীষণ চমকে গেলাম। দেখি একটা বছর 9-10-এর মেয়ে ফ্রক পরে বাথরুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে খানিকটা ধমকের সুরে বললাম, ওই, কে তুই? মেয়েটা কোনো উত্তর দিল না। আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে আবার মাথা নিচু করে নিল। আমার পেছন থেকে মাধব আমার হাতটা শক্ত করে চেপে ধরে প্রচণ্ড ভয়ে ফিসফিস করে বলল, ও ও জিন আছে বাবু, চলেন এখান থেকে। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে চলে গেলাম নিজের ঘরে। আলো জ্বালাই ছিল। বিছানা থেকে ব্যাগটা তুলে বারান্দার দরজা খুলে বেরিয়ে গেলাম সিঁড়ি দিয়ে। মাধব আমার সামনে নামতে শুরু করলো দুর্দার করে। আমি সবে সিঁড়িতে পা দিয়েছি, অমনি পেছন থেকে প্রচণ্ড জোরে আমার মাথার চুলটা কেউ টেনে ধরল। বাবা রে বলে কোনো রকমে তাল সামলেই পেছনে আলো ফেলে দেখলাম কেউ কোথাও নেই। তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে গেট খুলে উঠে গেলাম গাড়িতে। মাধব গাড়িটা স্টার্ট দিল। গাড়ি যখন চলে যাচ্ছে আমি একবার জানলা দিয়ে মাথা বার করে পেছনে দোতলার বাথরুমের দিকে দেখলাম। কাউকে কোথাও দেখতে পেলাম না। আসানসোলে দিন তিনেক থেকে অফিসের কাজ মিটিয়ে কলকাতায় ফিরে এলাম। বড় কর্তাকে এসব ব্যাপার কিছু আর বলা হয়নি। তবে কলকাতা দিল্লি হাইওয়ে দিয়ে যখন ফিরছিলাম, শক্তিগড়ের একটা হল দিয়েছিলাম সন্ধে 7টার দিকে। চা খেয়ে দোকানের পেছনে বাথরুমটায় গেছিলাম। অন্ধকার বাথরুম যেমন হয়, দোকান থেকে বেশ খানিকটা পেছনে। চোখে মুখে জল দিয়ে রুমাল দিয়ে চোখ মুখ মুছছি, রুমালে আর হাত দিয়ে ধরা চোখ ঢাকা। ডান কানের ঠিক পাশে আবার শুনেছিলাম সেই মেয়েলি গলায় কেউ ডেকে উঠল, ওই। গল্পটা কেমন লাগলো জানাবেন। আপনারা অনেক গল্প শুনছেন, কিছু কমেন্ট করছেন, সেগুলো দেখলে খুব ভালো লাগে। আপনাদের বন্ধুরা যারা এরকম গল্প শুনতে ভালো লাগে, প্লিজ তাদের সাথে শেয়ার করবেন আর আপনাদের ফিডব্যাক জানাবেন। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।